আজ আমরা গর্বের সঙ্গে তুলে ধরব ন্যাশনাল যোগা অলিম্পিয়াড 2025-এ ত্রিপুরার এক অনন্য সাফল্যের কাহিনী। 15 জুন থেকে 18 জুন 2025 তামিলনাড়ুর কন্যাকুমারীতে অনুষ্ঠিত হয় ন্যাশনাল যোগা অলিম্পিয়াড 2025। এই জাতীয় স্তরের প্রতিযোগিতায় বিভিন্ন রাজ্য থেকে অংশ নিয়েছিল মোট 33টি টিম। এবছর এই প্রতিযোগিতায় ত্রিপুরার প্রতিযোগীরা দেখিয়েছে অসাধারণ প্রতিভা ও অধ্যাবসায়ের এক অনন্য নজির। সবচেয়ে গর্বের বিষয়, ন্যাশনাল যোগা অলিম্পিয়াড 2025-এ বালিকাদের একক বিভাগে স্বর্ণ পদক জিতে ত্রিপুরাকে গর্বিত করেছে অন্বেষা দেব। তার নিখুঁত ভঙ্গি, আত্মবিশ্বাস ও অনুশীলনের ফসলই তাকে এনে দিয়েছে এই সাফল্য। এছাড়াও এই প্রতিযোগিতায় সেকেন্ডারি বয়েজ গ্রুপে ত্রিপুরার টিম ব্রোঞ্জ পদক অর্জন করে আরও এক সাফল্য অর্জন করে। মিডল গার্লস গ্রুপে চতুর্থ স্থান অর্জন করে ত্রিপুরা। অল্পের জন্য পদক হাতছাড়া করলেও তারা দেখিয়েছে ভবিষ্যতের সম্ভাবনা কতটা উজ্জ্বল। ত্রিপুরার এই সাফল্যের নেপথ্যে ছিলেন দুইজন গাইড টিচার, শ্রী জয়দেব মজুমদার এবং শ্রীমতী সোমা দাস, যারা ছাত্রছাত্রীদের প্রতিটি ধাপে সাহচর্য, উৎসাহ আর দিশা দিয়েছেন। SCERT ত্রিপুরার শিক্ষামূলক চ্যানেল বন্দে ত্রিপুরার এই বিশেষ অনুষ্ঠানে আজকে আমরা শুনব স্বর্ণ পদক জয়ী অন্বেষা দেব সহ ব্রোঞ্জ জয়ী ছাত্রদের এবং দুইজন গাইড টিচারের কাছ থেকে তাদের প্রস্তুতি, কঠোর পরিশ্রম এবং সাফল্যের কাহিনী। নমস্কার, বন্দে ত্রিপুরার এই বিশেষ আয়োজনে আমি শর্মিষ্ঠা আপনাদের সঙ্গে। রাজ্যের শিক্ষা দপ্তর এবং যুব ও ক্রীড়া বিষয়ক দপ্তরের যৌথ প্রয়াসে ছেলেমেয়েরা গিয়ে হাজির হয়েছে তামিলনাড়ুর কন্যাকুমারীতে বিবেকানন্দ কেন্দ্রে, যেখানে জাতীয় স্তরের যোগ দিবসে ওনারা অংশগ্রহণ করেছেন। চলুন আজকের এই বিশেষ আলোচনা সেটাকে কেন্দ্র করি যে ওনারা কি সুন্দর করে এই যোগ দিবসে অংশগ্রহণ করেছে, কিভাবে করেছে, তাদের কি কি প্রতিকূলতা ছিল, আবার কি ভালো লাগা ছিল, সবটাই আজ আমরা শুনবো। ওনারা আমাদের আগরতলা থেকে, ত্রিপুরা থেকে পাড়ি দিয়ে তামিলনাড়ুর কন্যাকুমারীতে অংশগ্রহণ করেছে 15 জুন থেকে 18 জুন। এই কয়েকটা দিন ওনারা ওইখানেই ছিলেন জাতীয় যোগ দিবসে অংশগ্রহণ করার জন্য, এবং দারুণ পারফরমেন্স এবং অবশ্যই সেই সম্মান, সেই শিরোপাগুলো আপনারা দেখতে পাচ্ছেন তাদের হাতে রয়েছে, আমাদের সামনে রয়েছে সেই শিরোপা, সেই সম্মান, সেই পুরস্কার। স্যার, সত্যি একটা গর্বের বিষয় ত্রিপুরার জন্য, এত সুন্দর একটা পারফরমেন্স করেছে। এক রাজ্য থেকে আরেক রাজ্যকে এত সুন্দর একটা পারফরমেন্স করা চারটিখানি ব্যাপার নয়, নিজেদের গণ্ডি থেকে বেরিয়ে বৃহৎ পরিসরে অংশগ্রহণ করা। একটু ছোট্ট করে প্রথমেই শুনবো কি রকম লাগছে আপনাকে এখানে এসে আজকে? অবশ্যই ভালো লাগছে। প্রথমে আমি আজকের এই অনুষ্ঠানের SCERT ত্রিপুরা শাখাকে ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের অনুষ্ঠান করার জন্য। এই ধরনের অনুষ্ঠান শুধুমাত্র একটা অনুষ্ঠান নয়, ছেলে মেয়েদের আগামী শিক্ষার অঙ্গনে ডেভেলপ করার জন্য খুব একটা বড় ভূমিকা নেবে। দক্ষিণ ভারতের কন্যাকুমারীর বিবেকানন্দ কেন্দ্রতে প্রতিযোগিতা হয়েছে। সেই প্রতিযোগিতায় মোট ভারতবর্ষ থেকে, বিভিন্ন রাজ্য থেকে এবং বিভিন্ন ইউনিট সহ মোট 33টি ইউনিট অংশগ্রহণ করেছিল। সেখান থেকে দাঁড়িয়ে আমাদের রাজ্যে ইন্ডিভিজুয়াল গোল্ড এবং গ্রুপ চতুর্থ স্থান এবং গ্রুপে তৃতীয় স্থান অর্জন করেছে। আমাদের ত্রিপুরার যে যোগা, সেটা কিন্তু ভারতবর্ষের মানচিত্রে কিন্তু একটা বিশেষ স্থান করে রেখেছে। যেমন আমাদের ভারতবর্ষে ওয়েস্ট বেঙ্গল রয়েছে, গুজরাট রয়েছে, মহারাষ্ট্র রয়েছে, ঠিক ওদের মতোই আমাদের ভারতবর্ষে কিন্তু ত্রিপুরা কিন্তু একটা বিশেষ একটা স্থান করে একদম একদম আপনার কাছ থেকে শুনবো। আমি একটু আমাদের দর্শক বন্ধুদের জানিয়ে রাখছি, এই তামিলনাড়ুর কন্যাকুমারীতে বিবেকানন্দ কেন্দ্রে এবছর কিন্তু প্রায় 500-র ওপর ছেলে মেয়ে অংশগ্রহণ করেছে। 33টা ইউনিট থেকে, বিভিন্ন জায়গা থেকে, রাজ্য থেকে ইউনিট এসছে 33টা, তার মধ্য থেকে সব মিলিয়ে 500-রও অধিক ছেলে মেয়ে সেখানে অংশগ্রহণ করেছে। তার মধ্য থেকে আমাদের এই ছেলেদের গ্রুপটা যারা এখানে বসে আছে তারা কিন্তু সেই জাতীয় পর্যায়ে গিয়ে সমবেতভাবে ব্রোঞ্জ পদক পেয়েছে। একটা দারুণ খুশির খবর, সবার মুখে একটা বেশ হাসি। তো আমি একটু ছাত্রদের কাছেও যাব, আমার ঠিক এই পাশে রয়েছে আকাশ ভৌমিক। আকাশ, তোমার থেকে একটু আমি শুনবো যে কেমন লাগছে তোমার এখানে এসে? এখানে এসে আমার খুব ভালো লাগছে, আমার খুব ভালো লেগেছে সেখানের পরিবেশ, আরো অনেক কিছু। রাসেল ত্রিপুরা ওকে দিচ্ছি না, রাসেল বলো। আমার কন্যাকুমারীতে তামিলনাড়ুতে গিয়ে অনেক ভালো লেগেছে। বাহ, ভেরি গুড। আমি এখানে খানা ইডলি দোসা খেয়েছি।
এবং খুব মজা পেয়েছো খেয়ে? ঘুরতে গেছি বিবেকানন্দ রক। দেখেছো, ও বলেছে বিবেকানন্দ রক ইজ ভেরি স্মার্ট বয়। তারপর আর কোথায় গেছো? আর এখানে বিবেকানন্দ কেন্দ্রে একটা পার্কের মতন আছে, এখানে গিয়েছি। আচ্ছা, ভেরি গুড। তো খুব মজা হয়েছে না? হ্যাঁ। তো এরকম তোমার মতো যারা আরো অনেকেই আছেন, রাসেলের বন্ধুরা দেখছেন আজকে টিভি স্ক্রিনে, রাসেলের বাড়ির লোকরাও টিভিতে দেখছে, তো ওরাও তো চাইছে আরে রাসেল গেল ঘুরতে, আমিও যাব। কি করতে হবে? কি সকালে উঠে কি রকম প্র্যাকটিস, স্যারদের কথা কি রকম ভাবে শুনেছো, বা কি কি সমস্যাও তোমার হয়েছে এটাও বলো। রেগুলার প্র্যাকটিস করতে হবে এবং একটু সহ্য করতে হবে, ডায়েট মেনটেন করতে হবে। বাইরের খাওয়া, চিপস, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, না। চকলেট, জাঙ্ক ফুড খেতে হবে না। খেতে পারবে না, জাঙ্ক ফুড একদম অ্যাভয়েড করতে হবে। ভেরি গুড। আচ্ছা, আমরা আবারও তাদের কথা শুনবো। আমরা একটু স্যারের কাছ থেকে জেনে নিই। বিলোনিয়া বিদ্যাপীঠ কোচিং সেন্টার থেকে স্যার আছেন যুব ও ক্রীড়া বিষয়ক দপ্তর থেকে জয়দেব মজুমদার স্যার, পিআই। স্যার, যেটা শুনলাম ছেলেমেয়েরা কত কিছু বলল, একটু তো স্বাভাবিক, ওরা স্ক্রিনের সামনে আছে, একটু ভয় তো ওদের আছে, কিন্তু খুব আনন্দ সহকারেই কিন্তু বললো বেশ ইডলি, ধোসা, বাড়া এগুলো সব খেতে খুব ভালো লেগেছে, যোগা প্র্যাকটিস রেগুলার করতে হবে। তারপরও আপনার কাছ থেকে একটু জানা যে তাদেরকে এই যে অনুশীলনটা আপনারা করিয়েছেন দীর্ঘদিন, কি রকম মানে ভাবে করিয়েছেন এবং কি রকম সুবিধা বা অসুবিধা কি হয়েছে? দারুণ একটা প্রশ্ন করেছেন আপনি। আসলে এই ধরনের প্রশ্ন আমাদের সচরাচর সামনে আসে না। প্রথমে আমরা যোগা অনুশীলন আমরা প্রতিনিয়ত করতে হবে, কারণ আমাদের যদি যোগা অনুশীলন না করি, আমাদের ফ্লেক্সিবিলিটি, ব্যালেন্স, এটা যোগার জন্য খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাই ফ্লেক্সিবিলিটি রাখতে গেলে তার প্রত্যেকটা স্টুডেন্টকে প্রতিনিয়ত প্রত্যেক দিন তার অনুশীলন করতে হবে। আর অনুশীলনে নিয়ে আসার জন্য আমাদের সবচেয়ে বড় ভূমিকা নিতে পারে আমাদের অভিভাবক, অর্থাৎ মায়েরা বা বাবারা, কারণ ওনারাই ছেলে মেয়েদের উৎসাহিত করে গ্রাউন্ডে নিয়ে আসবে, প্রশিক্ষকের কাছে নিয়ে আসবে। তারপর প্রশিক্ষক ওনার নির্দিষ্ট যে নিয়মকানুন আছে সেই নিয়মকানুন অনুযায়ী, গাইডলাইন অনুযায়ী স্টুডেন্টকে গাইড করবে। সবচেয়ে মনে রাখতে হবে, যোগা শুধুমাত্র একটা আমাদের প্রতিযোগিতা নয়, সেটা আমাদের একটা লাইফস্টাইল, বেঁচে থাকার একটা দারুণ একটা মেডিসিন ফ্রি বিষয় আমাদের যোগাটা। তাই যোগাটাকে আমরা নিজের রক্তের সাথে মিশিয়ে নিতে হবে। আর প্রতিনিয়ত অভিভাবকের পাশাপাশি প্রশিক্ষকের যে গাইডলাইন, সেই গাইডলাইন অনুযায়ী চলতে হবে। যেটা আমাদের রাসেল বলেছে, ফাস্ট ফুড ত্যাগ করতে হবে, ফ্যাট জাতীয় খাদ্য ত্যাগ করতে হবে, শাক সবজি ফল এগুলো বেশি খেতে হবে। লেখাপড়া অবশ্যই প্রথমে থাকতে হবে, আমাদের মনে রাখতে হবে শুধুমাত্র আমরা যোগাসন করলে হবে না, যোগাসনের পাশাপাশি আমাদের লেখাপড়া ঠিক রাখতে হবে। লেখাপড়া ঠিক রেখে তারপর আমরা শরীর চর্চার মধ্যে দিয়ে শরীরকে সুস্থ রাখবো এবং যোগাসন করব, যাতে আমরা আগামী দিনে নিজে সুস্থ থাকবো, আমাদের সমাজকে সুস্থ রাখবো, আমাদের দেশকে সুস্থ রাখবো এবং আমাদের বিশ্বকে সুস্থ রাখবো। সেটাই আমাদের 21 জীবনের মূল মন্ত্র। তা আমি ব্যক্তিগতভাবে বলবো, যারা যোগাসন করে, প্রতিযোগিতামূলক যোগাসন করে, প্রতিনিয়ত প্রশিক্ষকের যে গাইডলাইন, সেই গাইডলাইন অনুযায়ী চলবে। ধন্যবাদ। একদম। স্যার, ধরুন যারা যোগ প্রাণায়াম করছে না কিন্তু করার খুব ইচ্ছে, সবসময় দেখে প্রস্তুত নেয়, কিন্তু এই যে একটা আলস্য আমাদের সব থেকে বড় দোষ, সেই আলস্যর জন্য সময় মতো ওঠা, যোগ প্রাণায়াম ব্যায়াম করা তো একটা কঠিন ব্যাপার। অবশ্যই কঠিন ব্যাপার, যেহেতু প্রত্যেক দিন এটাকে মেনটেন করতে হবে। একদিন করলাম আজ যোগা দিবস বলে, তারপর পুরো বছর ঘুমিয়ে রইলাম, হবে না। তো এটা ডেইলি রুটিনে ফেলতে গেলে যারা নিউ কামার আছে, যারা নতুন ছেলে মেয়েরা, নবীন প্রজন্ম বা যারা মা বাবারা, আসলে মা বাবারা সচেতন হলে, আপনি যেটা বললেন, মা বাবা সচেতন হলে ছেলে মেয়েও হবে, তো তাদেরকে কি বলবেন, কিভাবে আসবে ওরা? আসলে সব কিছু নির্ভর করে, আমাদের কঠিন, সব কিছুই কঠিন, যদি আমার ইচ্ছা শক্তি যদি থাকে, আমার যদি টার্গেট থাকে, সব কিছু সহজ। তো আমরা একটা মোবাইল বন্দি হয়ে গেছি। আপনি যেটা বলছেন, আমরা একটু আগে বলেছেন, আলোচনা করেছেন ছাত্রের সাথে, ঘুম থেকে ওঠা। আসলে আমরা সবাই একটা মোবাইল বন্দি হয়ে গেছি, যার কারণে অধিক রাত্র পর্যন্ত আমরা জেগে থাকি, সঠিক সময় আমরা ঘুম থেকে উঠি না। আর যখনই আমরা সঠিক টাইম ঘুম থেকে উঠতে পারবো না, তখন আমার যে রুটিন যেটা আছে সেটা কিন্তু ডিস্টার্ব হয়ে যাবে। তা আমরা যদি নির্দিষ্ট সময় লেখাপড়ার করে, নির্দিষ্ট সময় খাওয়া দাওয়া, নির্দিষ্ট সময় খেলাধুলা, নির্দিষ্ট সময় ঘুম থেকে ওঠা, যদি এই রুটিনটা মানতে পারি, তাহলে সব কিছু সম্ভব। অসম্ভব পৃথিবীতে কোনো কিছু নেই। সব কিছু নির্ভর করবে আমার মানসিকতার উপরে, আমি কীভাবে গাইডলাইনটা মেনটেন করব।
একদম। তো স্যার জয়দেব বাবু, আপনার কাছ থেকে আরেকটা কথাও জানবো যে এই বছর তো আপনারা ত্রিপুরা থেকে 16 জন ছেলে মেয়ে নিয়ে গেছেন, হ্যাঁ। গত বছর কি এই সংখ্যাটাই ছিল না আরো কম ছিল? না, 16 জন এটা কমন, প্রত্যেকটা Common। স্টেট থেকে 16 জন করে যাবে। আচ্ছা। মিডল গ্রুপ থেকে 8 জন, ছেলে মেয়ে মিলে 8 জন, এবং সেকেন্ডারি গ্রুপ থেকে 8 জন। এবং ত্রিপুরা থেকে তো গত 3-4 বছর ধরেই যাওয়া হচ্ছে, গত 4 বছরে যাচ্ছে। সেই ক্ষেত্রে রাজ্য সরকার বা শিক্ষা দপ্তর বা যুব ও ক্রীড়া বিষয়ক দপ্তর কি রকম আপনাদের সহযোগিতা করছে, বা কেন্দ্রীয় সরকারও কি রকম সহযোগিতা করছে? আসলে আমরা খেলাধুলার সাথে অনেক বছর আগে থেকেই যুক্ত। এসসিআরটি এবং এনসিআরটি এরা শুধুমাত্র খেলাধুলার সঙ্গে আমার যা অভিজ্ঞতা হয়েছে, শুধুমাত্র খেলাধুলা বিষয় এটা না, বিষয় হচ্ছে শিশুদের সর্বাঙ্গীন ডেভেলপড, ছাত্রছাত্রীদের সর্বাঙ্গীন ডেভেলপড, সমাজে মাথা উঁচু করে থাকার জন্য এসসিআরটি এবং এনসিআরটির যে ভূমিকাগুলো, সেই ভূমিকাগুলো অনেক লক্ষণীয়, এবং অনেক কিছু শেখার আছে আমাদের, অনেক কিছু শেখার আছে, আমরা অনেক কিছু শিখতে পেরেছি বা শেখার অনেক কিছু আছে। তাই আমি ব্যক্তিগতভাবে এসসিআরটি এবং এনসিআরটির সাথে লাস্ট 4 বছর যুক্ত থেকে নিজেকে গর্ববোধ করছি। অসংখ্য ধন্যবাদ। আজকাল যোগাটা শুধু শরীর ভালো রাখবে সেটা তো অবশ্যই, এটার মধ্যেই সীমাবদ্ধ নয়। তোমরা যখন ক্লাস 11-12-এ উঠবে, এটা কিন্তু সাবজেক্ট নিয়ে পড়াশোনাও করতে পারবে, এটা দিয়ে কিন্তু 12-এ ভালো মার্কস তুলতে পারবে, বোর্ড পরীক্ষায়, দ্বাদশের পরীক্ষায় তোমরা কিন্তু ভালো স্কোর তুলতে পারবে। তাহলে দেখো কতগুলো বেনিফিট। একটা হলো তুমি ক্লাস 11-12-এ এই সাবজেক্টটাকে নিয়ে পড়াশোনা করতে পারছো, ভালো স্কোর তুলতে পারছো। অনেক স্কুলে এই সাবজেক্টটা আছেন, ফিজিক্যাল এডুকেশন। পাশাপাশি যোগ ব্যায়াম তুমি যদি প্রত্যেক দিন করো, সেই ছোট থেকেই করো আর বড় হয়েই করো, তোমার শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে, তুমি বিভিন্ন কম্পিটিশানেও যেতে পারবে, তোমার আশেপাশে বাবা মারাও ভালো থাকবেন, তোমার সমাজ ভালো থাকবে, আর সর্বোপরি তোমার দেশ ভালো থাকবে, কারণ একটা সুস্থ শরীরই সুস্থ দেশ গড়ে তুলতে পারে। তো অনেক অনেক ধন্যবাদ স্যার, আপনি এতটা মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। আর দর্শক বন্ধুরা, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবার শেষে এটাই বলবো, योगा फॉर वन अर्थ वन हेल्थ। नमस्कार।